দেখছেন আর এডুকেশন স্কুল, যেখানে আমি আপনার বন্ধু রাজু। আজকের এই প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকবেন। তা চলুন দেখে নিই আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন আছে, সম্প্রতি যশপাল সিং কোন রাজ্যের ডিজিপি? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে, প্রথমে আছে মেঘালয়, তারপর বি দাগ আছে মণিপুর, সি দাগ আছে গোয়া, ডি দাগ আছে হরিয়ানা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে গোয়া। তো চলুন নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। তবে বলে রাখি, এই যে যশপাল সিং, ইনি কিন্তু 1996-এর ব্যাচ। ইনি আইপিএস অফিসার হিসেবে প্রথমে যোগ দিয়েছিলেন, এখন বর্তমানে গোয়ার ডিজিপি। চলুন আমরা দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই কী আছে। দ্বিতীয় প্রশ্ন আছে, জালিয়ানওয়ালাবাগ এর কোন জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়েছিল? 1919, তারপরে 1750, 1928, 1789। তো এর সঠিক উত্তর হবে 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা ঘটেছিল 1919 সালে। তো এই প্রসঙ্গে কিছু কথা বলে রাখি। ইতিহাসের বিখ্যাত নৃশংস খুন, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিল। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা। 1919 সালের 13ই এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশ অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আর এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন যদি আমরা ধরি, তাহলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক ছিলেন কিন্তু পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর স্যার মাইকেল ও ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? পাশাপাশি আমরা এটাও মনে রাখতে পারি, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন কি? লর্ড চেমসফোর্ড। আর জালিয়ানওয়ালাবাগের মাঠে কার নির্দেশে গুলি চালানো হয়? ওই ডায়ারের নির্দেশেই কিন্তু গুলি চালানো হয়। আর সেটা কত সালে ঘটেছিল? 1919 সালের 13ই এপ্রিল ঘটেছিল কিন্তু। আর এইটা যদি আমাদের প্রশ্ন হয়, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যেটা ঘটেছিল সেটা কোথায় অবস্থিত, তো এটা কিন্তু অমৃতসরের কাছেই জালিয়ানওয়ালাবাগ একটা পরিবার ছিল, সেই পরিবার ও তাদের বাগান ছিল। সেই 1919 সালে যে ভয়ঙ্কর কুখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটি এই বাগানেই হয়েছিল, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। তো চলে যাই আমরা নেক্সট প্রশ্নে। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন? ঔরঙ্গজেব, হুমায়ুন, জাহাঙ্গীর, আকবর। তো এর সঠিক উত্তর কী হবে? ফতেপুর সিক্রি গঠন করে কে? ফতেপুর সিক্রি গঠন করে আকবর। ডিদ্দাগ এর সঠিক উত্তর। এই ফতেপুর সিক্রিটা কি, পাশাপাশি আমাদের ফতেপুর সিক্রিটা কি জানতে হবে। ফতেপুর সিক্রি ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলায় একটি শহর। 1571 থেকে 1585 অবধি সম্রাট আকবর শহরটিকে মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করেন, কিন্তু পরে পাঞ্জাবের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে তা বাতিল করেন। 1610 সালে শহরটি সম্পূর্ণরূপে বর্জিত করা হয়। ফতেপুর সিক্রি এটা কোথায় অবস্থিত? এটা উত্তরপ্রদেশে অবস্থিত। আর কোন জেলায় অবস্থিত? আগ্রা জেলায় অবস্থিত। আর এটা গঠন করে কে? আকবর। আসলে এটা কি জিনিস? ফতেপুর সিক্রি নামটির উৎপত্তি হয় সিকরি নামের গ্রাম থেকে। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগে 1999 থেকে 2000 সালের খনন কার্য থেকে জানা যায় আকবর এখানে রাজধানী স্থাপন করেন। রাজধানী স্থাপন করার আগে থেকেই এখানে মানুষ বসবাস করত। সম্রাট বাবর ফতেপুর সিক্রির খুব পছন্দ করত। তার সৈন্যরা এখানে সুকরি ঝিলের জল ব্যবহার করতেন, তাই বাবর জায়গাটির নাম দিয়েছিলেন সুকুরি। বাবর সুকুরিকে বিনোদনের জন্য
ব্যবহার করতেন এবং সীমান্ত অঞ্চলে মহারাণা সংগ্রাম সিংকে পরাজিত করেছিলেন। 1569 সালে আকবর পুত্র জাহাঙ্গীরের জন্ম হয় এই ফতেপুর সিক্রিতে। জাহাঙ্গীরের দ্বিতীয় জন্মদিনের পর আকবর এখানে একটি প্রাচীর ঘেরা শহর এবং এক রাজশাহী প্রাসাদ নির্মাণ করেন। 1573 সালে আকবরের গুজরাট বিজয়ের পরে শহরটিতে নাম হয়ে যায় ফতেপুর সিক্রি, অর্থাৎ বিজয়ের শহর। সেখান থেকেই কিন্তু ফতেপুর সিক্রি। আর এই মূল শহরটির প্রবেশদ্বার নাম ছিল বুলন্দ দরওয়াজ। এটা কিন্তু পুরোটাই আকবর করেছিল। তো ফতেপুর সিক্রি কোথায় অবস্থিত? ফতেপুর সিক্রি অবস্থিত উত্তরপ্রদেশে, আর জেলা আগ্রা। প্রতিষ্ঠা করেছিল কে? আকবর। মূল প্রবেশদ্বারটিকে কি বলা হয়? মূল প্রবেশদ্বারটিকে বলা হয় বুলন্দ দরওয়াজা, যেটা কিন্তু আকবরই করেছিল। তো চলুন পরের প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। পরের 4 নম্বরের প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জিএসটি চালু হয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 101, অর্থাৎ ডিদ্দাগের সঠিক উত্তর। 104, 102, 100তম, আর ডিদ্দাগে আছে 101, তাহলে এর সঠিক উত্তর 101। পাশাপাশি জিএসটি নিয়ে আরও কিছু কথা মনে রাখতে হবে। জিএসটির সম্পূর্ণ নাম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কোন দেশ সর্বপ্রথম জিএসটি চালু করে? ফ্রান্স কিন্তু সর্বপ্রথম জিএসটি চালু করে। আর ভারতে কোন দেশের আদলে জিএসটি চালু হয়েছে? কানাডার আদলে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে কোন দেশ ডাবল জিএসটি চালু আছে। ভারত এবং কানাডায় কিন্তু ডাবল জিএসটি চালু আছে। আর পাশাপাশি এটাও মনে রাখতে হবে কততম সংবিধানে সংশোধনের মাধ্যমে জিএসটি বিল পাস হয়? 122। ভারতে কবে জিএসটি চালু হয়? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে ভারতে কবে জিএসটি চালু হয়। 2017 সালের 1 জুলাই কিন্তু ভারতে জিএসটি চালু হয়। আর জিএসটি আসলে কি? ইনডাইরেক্ট ট্যাক্স, এটাও কিন্তু মনে রাখতে হবে। আর এই জিএসটি যখন চালু হয় তখনকার জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে ছিলেন? প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাহলে জিএসটি কবে চালু হয় সেটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে কিন্তু 2017 সালের 1 জুলাই। আর সেই সময়ে যে সময়ে জিএসটি চালু হয় সেই সময়ে কাউন্সিলের হিসাবে, জিএসটির কাউন্সিলর হিসাবে চেয়ারম্যান কে ছিলেন? প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম জিএসটি বিল পাস হয়? অসমে কিন্তু সর্বপ্রথম জিএসটি চালু হয়। আর এটার কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি বিল যুক্ত করা হয়েছে? 101তম, যেটা আমি প্রশ্নে দিয়েছি। এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 101তম সংশোধনীর মাধ্যমে কিন্তু জিএসটি বিল যুক্ত করা হয়। সংবিধান সংশোধন করা হয়, কিন্তু সংবিধানে সংশোধন করা হয় জিএসটি বিল, সেটা কিন্তু 122তম। কোন রাজ্যের সর্বশেষ জিএসটি বিল পাস হয়েছে? জম্মু কাশ্মীরে কিন্তু সর্বশেষ জিএসটি পাস হয়েছে। জিএসটি কাউন্সিলের কজন সদস্য থাকতে পারে? জিএসটি কাউন্সিলর কিন্তু 33 জন সদস্য থাকতে পারে। পাশাপাশি এটা মনে রাখতে হবে আমাদের ভারতবর্ষে যখন জিএসটি চালু হয় তা প্রথম কোন সমিতি এই জিএসটি লঘু করার পরামর্শ দিয়েছিলেন? বিজয় কলকার সমিতি। পাশাপাশি কিন্তু এটা মনে রাখতে হবে জিএসটি নম্বরের ডিজিট সংখ্যা কত? 15। এটা মনে রাখার প্রয়োজন যে কোন পণ্যগুলি জিএসটির আওতায় পড়ে। সেগুলো আমাদের ভারতবর্ষে জিএসটির আওতায় পড়ে পেট্রোল, মদ, বিদ্যুৎ। জিএসটি বিল তৈরি সমিতির প্রথম সভাপতি কে ছিলেন? অসীম দাশগুপ্ত। আর জিএসটিতে রাজ্যের কত ভাগ হয়? জিএসটিতে রাজ্যের 3 ভাগের 2 ভাগ পায়। জিএসটিতে কেন্দ্রীয় কত ভাগ পায়? 3 ভাগের 1 ভাগ পায়। জিএসটি চুরির অপরাধে কত বছর জেল হতে পারে? 5 বছর কিন্তু জিএসটির অপরাধে জেল হতে পারে। আর জিএসটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে? অমিতাভ বচ্চন। তো এইগুলো আমাদের সব পাশাপাশি মনে রাখতে হবে। পাশাপাশি এটাও আমাদের ভুললে চলবে না, ভারতে জিএসটি অন্যান্য বিভিন্ন কর যেমন পরিষেবা কর, ভ্যাট এবং আবগারি শুল্ককে প্রতিস্থাপন করেছে। আর জিএসটি আইন 29শে মার্চ
2017 সালে কিন্তু পাশ হয়েছিল। তো চলুন নেক্সট প্রশ্নে আমরা যাই। 5 দাগের প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছিল? 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949, 31শে ডিসেম্বর 1950, 26শে জানুয়ারি 1950। তো এর সঠিক উত্তর হবে 1949 সালে 26শে নভেম্বর। এর সঠিক উত্তর হবে বিদ্যাগ, এর সঠিক উত্তর। পাশাপাশি এই সংবিধান থেকে আমরা কিছু প্রশ্ন দেখে নেব, বা এই সংবিধান সম্পর্কে আমরা কিছু জেনে নেব। ভারতের সংবিধান ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদে 284 জনের সই করলে এই সংবিধান গৃহীত হয়। তাহলে 1949 সালে 26শে নভেম্বর 284 জন কিন্তু সই করলেই তবেই এই সংবিধানটা গৃহীত হয়। 1950 সালের 26শে জানুয়ারি থেকে এই সংবিধান জোরদারভাবে কার্যকরী হয়, তার মানে চালু হয় 1950 সালে 26শে জানুয়ারি। আর এখানে উল্লেখ করার একটা দরকার আছে যে 1930 সালে 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতিতে এই 26শে জানুয়ারি তারিখটি সংবিধান পরিচালনার জন্য কিন্তু গৃহীত হয়েছিল। সংবিধানে ভারতীয় রাজ্য সংঘকে একটি স্বাধীন সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণপ্রজাতান্ত্রিক রূপে ঘোষণা করা হয়েছে। এই দেশের নাগরিকবৃন্দের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে। সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সংহতি এবং সকল নাগরিকের মধ্যে ভ্রাতৃভাব, এই শব্দগুলি 1976 সালে একটি সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে সংযুক্ত করা হয়। সংবিধান প্রবর্তনের স্মৃতিতে ভারতীয়রা প্রতি বছর 26শে জানুয়ারি তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করেন। ভারতীয় সংবিধান বিশ্বের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রসমূহের মধ্যে বৃহত্তম। এই সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল এবং 113টি সংশোধনী আছে। ভারতের সংবিধানের ইংরেজি সংস্করণে মোট শব্দ সংখ্যা আছে 486টি। এই সংবিধানের প্রবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব পরিচালিত 1935 সালের ভারত শাসন আইনের ধ্বংস হয়ে যায়। দেশের সর্বোচ্চ আইন হওয়ার দরুন ভারত সরকার প্রবর্তিত প্রতিটি আইনকে সংবিধান অনুসারিত হতে হয়। সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর ভীমরাও রামাজি আম্বেদকর ছিলেন ভারতীয় সংবিধানের স্রষ্টা। নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন আছে, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? এডিস মশা, অ্যানোফিলিস মশা, কিউলেক্স মশা, ম্যানোসিনিয়া। তো আমাদের জানতে হবে আমাদের বলতে হবে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়। এডিস মশা কিন্তু আমাদের এই ডেঙ্গি রোগ ছড়ায়। পাশাপাশি অ্যানোফিলিস কিন্তু ম্যালেরিয়া রোগ ছড়ায়। তো নেক্সট, তো এর সঠিক উত্তর হবে অ্যাডিস মশা। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আছে, দিল্লির প্রাচীন নাম কি ছিল? দিল্লির প্রাচীন নাম ছিল, 1 দাগে আছে অযোধ্যা, 2 দাগে আছে পাটলিপুত্র, 3 দাগে ইন্দ্রপ্রস্থ, 4 দাগে আছে গয়া। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই সিদ্ধাক ইন্দ্রপ্রস্থ। নেক্সট 8 দাগের প্রশ্নে আমরা চলে যাব। 8 দাগের প্রশ্ন আছে, আধুনিক ডিজিটাল কম্পিউটার নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? অ্যানালগ ক্যালকুলেশন, ডেসিমেল নাম্বারিং মেথড, বাইনারি নাম্বার সিস্টেম, কোনটি সঠিক নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধাক বাইনারি সিস্টেম। এর সঠিক উত্তর হয়ে যাবে সি এর দাগ, বাইনারি সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম। তো নেক্সট 9 দাগের প্রশ্নে আমরা চলে যাব। অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি করা হয় কি দিয়ে? অ্যাসবেস্টাস, ক্যাডমিয়াম, অভ্র, সুতি কাপড়। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে অ্যাসবেস্টাস।
অর্থাৎ এর দাগ এর সঠিক উত্তর অ্যাসবেস্টাস। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব 10-এর দাগের প্রশ্ন। কি বলেছে, নিচের কোনটি যমজ শহর? হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, দিল্লি নিউ দিল্লি, দুর্গাপুর আসানসোল, কলকাতা হাওড়া। তো এর মধ্যে সবকটি প্রায় যমজ শহর, একটা আছে সেটা যমজ শহর নয়, সেটা হচ্ছে দিল্লি নিউ দিল্লি, এটা যমজ শহর নয়। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আছে 11 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু নাম আছে এখানে রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু, জয়ী সেতু। তো এর সঠিক উত্তর হবে জয়ী সেতু, অর্থাৎ ডির দাগ এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ, ভি কে আর ডি রাও, দাদাভাই নৌরোজি, সর্দার বল্লভভাই প্যাটেল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজি, অর্থাৎ সিদ্দাগ এর সঠিক উত্তর দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 13 দাগের প্রশ্ন দেখুন, অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? 1-এর দাগে আছে নারায়ণ দেবনাথ, বির দাগে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সির দাগে আছে আশাপূর্ণা দেবী, ডির দাগে আছে খগেন্দ্রনাথ ঠাকুর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী নামে পরিচিত। তো নেক্সট প্রশ্ন চলে যাব। 14 দাগের প্রশ্ন আছে, 2023 সালে পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা কিন্তু প্রথমে আছে অস্ট্রেলিয়া, দ্বিতীয় আছে ইংল্যান্ড, তৃতীয় আছে দক্ষিণ আফ্রিকা, শেষে আছে ভারত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভারত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারত। নেক্সট পরের প্রশ্ন, নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে নেহরু ট্রফি কিন্তু আপনার নেহরু ট্রফি হচ্ছে আপনার ফুটবলের সাথে যুক্ত। নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহরু ট্রফি ফুটবলের সাথে যুক্ত, অর্থাৎ এর দাগ এর সঠিক উত্তর, এর দাগ। তো এখানে এর দাগের সঠিক উত্তর ফুটবল। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্ন আছে, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? পাস্কাল, আর্ক, ক্যালোরি, জুল। এর মধ্যে একটা বাদে আর সবকটি কিন্তু শক্তির একক আছে, অর্থাৎ শক্তির একক আছে আর্ক, ক্যালোরি, জুল, সবকটাই শক্তির একক। এখানে নেই কোনটা? সেটা হচ্ছে পাস্কাল। পাস্কালটা কিসের একক? পাস্কালটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, পাস্কাল কিন্তু চাপের একক, আর সবকটা কিন্তু শক্তির একক। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আছে 17 দাগের প্রশ্ন, কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা প্রচলন করেন? তো প্রথমে আছে মিশরীয় সভ্যতা, তারপরে আছে মেসোপটেমিয়া সভ্যতা, তারপরে আছে সিন্ধু সভ্যতা, তারপরে আছে চৈনিক সভ্যতা। তো এর সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার লোকেরা প্রথমে নিকাশি ব্যবস্থা প্রচলন করেন, অর্থাৎ সিদ্ধা কিন্তু এর সঠিক উত্তর সিন্ধু সভ্যতা। পরের প্রশ্নে আমরা চলে যাব, কাইজার ই হিন্দ কাকে বলা হতো? তো এর সঠিক উত্তর হয়ে যাবে কাইজার ই হিন্দ কাকে বলা হতো? দাদাভাই নৌরোজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, পণ্ডিত জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী, অর্থাৎ ডিদ্দাগের সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। প্রথম বিশ্বযুদ্ধে গান্ধীজি বিনা শর্তে ইংরেজ সরকারকে নানাভাবে সাহায্য করতে থাকেন, কারণ তিনি মনে করতেন যুদ্ধের সময় দায়িত্বশীল সরকার গঠনের দাবি জানিয়ে সরকারকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়। ব্রিটিশ সরকার তার এই সহযোগিতার জন্য তাকে কাইজার ই হিন্দ স্বর্ণপদক উপহার দেন। পাশাপাশি এটা মনে রাখবেন, 1919 সালের 13ই এপ্রিলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর গান্ধীজি এই কাইজার ই হিন্দ পুরস্কার ফিরিয়ে দেন। ইংরেজদের দেওয়া যে কাইজার ই হিন্দ স্বর্ণপদকটা গান্ধীজি পেয়েছিলেন সেটা কিন্তু ফিরিয়ে দেন। আর এর আগেই বলেছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় এর প্রতিবাদ স্বরূপ
যে নৃশংসভাবে খুন হয়েছিল ভারতীয় নাগরিকরা, তার প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর তার ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। তো চলুন পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 19-এর দাগের প্রশ্নে কি আছে? রামধনু কেন হয়? আলোর প্রতিসরণ ও আলোর প্রতিফলনের জন্য, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য, আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য, আলোর বিক্ষেপ ও প্রতিসরণের জন্য। তা সবসময় মনে রাখবেন আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু রামধনু হয়। রামধনুর সাথে বিচ্ছুরণের যোগ আছে। তো বিচ্ছুরণের সঙ্গে যেটা আছে সেটাই উত্তর হবে। আলোর বিচ্ছুরণের সঙ্গে প্রতিসরণের জন্য, মানে আলোর বিচ্ছুরণেরও দরকার, প্রতিসরণেরও দরকার। দুটো যেহেতু এখানে দিয়ে দিয়েছে, তাহলে আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য রামধনু হয়। তো এর সঠিক উত্তর হবে বিয়ের দাগ, এর সঠিক উত্তর। আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য এই রামধনুটা হয়। তো আমরা এবার নেক্সট প্রশ্নে চলে যাব, অর্থাৎ 20 দাগের প্রশ্নে চলে যাব। উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? সুভাষচন্দ্র বোস, এপিজে আব্দুল কালাম, ইন্দিরা গান্ধী, প্রণব মুখার্জি। তো এর সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম, অর্থাৎ বিয়ের দাগ এর সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব 21-এর দাগ। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? কমলা হ্যারিস, মাইক পেন্স, ডিক চোনি, জো বাইডেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কমলা হ্যারিস। এটা কিন্তু ওনাদের উপরাষ্ট্রপতি, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি। তো নেক্সট আমরা চলে যাব ভিভিপ্যাট। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কযুক্ত? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিপ্যাট দেওয়া আছে উগ্রপন্থী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞান, সাধারণ নির্বাচন, মোবাইল পরিষেবা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে সাধারণ নির্বাচনের জন্য আমরা ভিভিপ্যাট ব্যবহার করি। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। তবে নেক্সট প্রশ্নে যাওয়ার আগে আমি বলে রাখি, চ্যানেলটি যারা আপনারা দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আর এরকম এমসিকিউ আপনারা প্র্যাকটিস করুন, আগামী পরীক্ষায় আপনাদের ভালো রেজাল্ট হবেই। এখানে যে কটা এমসিকিউ টাইপের প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ সবকটি প্রশ্নই। তো এই প্রশ্নগুলো কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এসছে বা আগামী পরীক্ষাগুলো আসবার সম্ভাবনা আছে। তো চলুন দেখে নিই আমরা পরের প্রশ্নে কী আছে। 23-এর দাগ। সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? 22শে ডিসেম্বর। এই পরে নেক্সট প্রশ্ন দেখি। 23-এর দাগ। সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কখন হয়, মানে কবে হয়? 22শে ডিসেম্বর, 3 জানুয়ারি, 21শে জুন, 22শে সেপ্টেম্বর। তো এখানে সম্ভবত একটু ভুল আছে, এখানে সম্ভবত হবে এটা 3 না, এটা হবে হয়তো 4। এটা হবে 4 জানুয়ারি। তো এর সঠিক উত্তর হয়ে যাবে এই বিয়ের দাগটা, 4 জানুয়ারি হবে। তো এটা মনে হচ্ছে ভুল আছে। তো নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। 24-এর দাগের প্রশ্ন। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? লোহা ও ভিটামিন এ, লোহা ও ভিটামিন এ, লোহা ও ভিটামিন সি, ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি, ক্যালসিয়াম ও ভিটামিন সি। তো এখন এইটার জন্য, যে নিচের কোনটার জন্য দুধকে সুষম খাদ্য বলা হয় না? তো এখন ক্যালসিয়াম ও ভিটামিন সি এর অভাব আছে দুধে, তার জন্য দুধকে সুষম খাদ্য এখন বলা যায় না। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। অজাতশত্রু কোন মহাজনপদের অধিপতি ছিলেন? কৌশল, অবন্তী, অঙ্গ, মগধ। তো এর সঠিক উত্তর হয়ে যাবে মগধ, অর্থাৎ ডির দাগ এর সঠিক উত্তর মগধ। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। সি প্লাস প্লাস কি? একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, একটি ইনপুট ডিভাইস, একটি অপারেটিং সিস্টেম, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এর সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডির দাগ এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। 27-এর দাগের প্রশ্নে আছে 2022 ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলো কোন দেশ? তো এটার সঠিক উত্তর কি হবে? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তার আগে অপশানগুলো কী কী আছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ভারত। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া জিতেছিল। অস্ট্রেলিয়া কাকে হারিয়ে জিতেছিল ওমেন্স ওয়ার্ল্ড কাপ? এটা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল। এটা কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে জিতেছিল, একে হারিয়ে জিতেছিল।
ওয়ার্ল্ড কাপ, ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2022 কদিন আগে হয়ে গেল। পাশাপাশি আপনারা এটাও মনে রাখবেন যে 2022-এ নারী ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল, সেটি হয়েছিল নিউজিল্যান্ডে। আর এটা ছিল দ্বাদশ আসর, মানে 12তম আসর ছিল, যেটি 2022 সালে মার্চ এপ্রিল মাসে কিন্তু অনুষ্ঠিত হয়। আর এই অনুষ্ঠানটা হয়, এই যে পুরো বিশ্বকাপ খেলাটা হয় নিউজিল্যান্ডে। আয়োজক দেশ ছিল নিউজিল্যান্ড। এই প্রতিযোগিতাটা হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য এটা পিছিয়ে গিয়ে 2022 সালেই হয়। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে খেলা হয়েছিল ফাইনাল খেলা। ইংল্যান্ড রানার আপ হয়েছিল, অস্ট্রেলিয়া কাপ জয়ী হয়েছিল। আর সর্বোচ্চ মানে প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছিল আলিসা হিলি, যিনি নিউজিল্যান্ডের প্লেয়ার। সর্বাধিক রান ছিল 509। আর সর্বাধিক উইকেট পেয়েছিল সোফি একেলস্টন, এটা ছিল ইংল্যান্ডের প্লেয়ার, তিনি পেয়েছিলেন সর্বাধিক উইকেট। তো চলুন পরের প্রশ্নটা আমরা দেখে নিই। 28 দাগের প্রশ্ন কি আছে? প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? লীলা মজুমদার, মহাশ্বেতা দেবী, আশাপূর্ণা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আশাপূর্ণা দেবী। খুব খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই প্রশ্নটা। প্রখ্যাত উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা? আশাপূর্ণা দেবী। তো চলুন আমরা চলে যাই পরের প্রশ্ন। 29 দাগের প্রশ্ন কি আছে? নিচের কোনটি একটি বাদামি কয়লা বলে? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, কোক। তো এর সঠিক উত্তর হয়ে যাবে লিগনাইট, অর্থাৎ সিদ্দাগ এর সঠিক উত্তর হয়ে যাবে। লিগনাইটকে আমরা বাদামি কয়লা বলে বলতে পারি। তো নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আছে 30 দাগের প্রশ্ন। ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো? স্পার্মোলজি, পোমোলজি, অ্যান্থোলজি আর পেরোলজি। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে পোমোলজি, অর্থাৎ বিদ্যাক এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? তো উত্তর করার আগে আমরা একটা কথা বলে রাখি, চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে সবসময় থাকবেন। এরকম প্রশ্ন কিন্তু আগামী যে কম্পিটিটিভ পরীক্ষাগুলো আছে তাতে খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আপনারা বারবার করে আমি বলছি, প্রশ্নগুলো আপনারা দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্র্যাকটিস করুন, প্র্যাকটিসের জন্যই কিন্তু আপনি চাকরি পাবে। তো চলুন পরের প্রশ্নটা দেখে যাই। আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এবার কিন্তু কাট অফটা বেশি যাবে কলকাতা পুলিশের পক্ষে। কলকাতা পুলিশের পরীক্ষায় কিন্তু কাট অফটা বেশি যাবে, তার জন্য আপনারা নিয়মিত বেশি করে প্র্যাকটিস করুন। তো চলুন আমরা পরের প্রশ্ন কি আছে। 31 প্রশ্ন আছে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? সুরাকোট, পরের 31 দাগের প্রশ্ন আছে। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল? সুরকোটারা, কলিবঙ্গান, ধোলাভিরা, লোথাল। তো এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে লোথাল। দিদ্দাগের সঠিক উত্তর। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জেতেন? উষা সচদেব, পিটি উষা, কর্ণম মালেশ্বরী, অশ্বিনী নাচাপ্পা। তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। ইনি কিন্তু ভারতের সর্বপ্রথম মহিলা যিনি ভারতে অলিম্পিক পদক জেতেন, কর্ণম মালেশ্বরী। পাশাপাশি আমাদের এটা মনে রাখতে হবে, কর্ণম মালেশ্বরী একজন প্রাক্তন ভারতীয় মহিলা ভারোত্তোলক, যিনি মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিক পদক জেতেন। আর তাহলে এখানে যদি প্রশ্ন বলে যে কর্ণম মালেশ্বরী কোন খেলার সাথে যুক্ত, তা ভারোত্তোলকের সঙ্গে তিনি যুক্ত। ওনার জন্ম হয় 1 জুন 1975 সালে। আর ওনার জন্ম কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের মেয়ে কর্ণম মালেশ্বরী, তিনি খেলা করেন কিন্তু ভারোত্তোলন। 2000 সালে সিডনি অলিম্পিক্সে কিন্তু তিনি এই খেতাবটা জয় করেন। তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং অলিম্পিকে পদক জয়ের প্রথম ভারতীয় মহিলা হিসেবে মনোনীত হন।
2000 সালের সিডনি অলিম্পিকে কিন্তু এই কৃতিত্বটা অর্জন করেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 1995 সালে তিনি ওয়ার্ল্ড ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ শিরোনামটি জিতেছিলেন, যার ফলে 113 কিলোগ্রাম রেকর্ডটি আজও আছে। তার অলিম্পিক জয় করার আগেই তিনি দুটি আন্তর্জাতিক পদক, দুইবারের ভারত উত্তোলিত বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন, যার মধ্যে 11টি গোল্ড মেডেল ছিল। জাতীয় এবং আন্তর্জাতিক পদক সহ তিনি 1999 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। 1999 সালে অর্জুন পুরস্কারও তিনি পান এবং 1999 সালে তিনি আবার পদ্মশ্রীর সাথে ভূষিত হন। তো এটা গেল কর্ণম মালেশ্বরী। পিটি ঊষা কে ছিলেন? তিনি একজন ভালো অ্যাথলেটিক্স ছিলেন। একে কিন্তু স্বর্ণকন্যা নামেও ডাকা হয়। আর এর জন্ম হচ্ছে 1964 সালে 27শে জুন, আর জন্মগ্রহণ করেন কিন্তু কেরালায়। ভারতের কেরালা রাজ্যে তিনি জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, 33 দাগের প্রশ্ন কি আছে দেখি। 33 দাগের প্রশ্ন আছে, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? অমিতাভ ঘোষ, অনুরাগ মাথুর, দীপক চোপড়া, বিমল জালান। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে বিমল জালান, অর্থাৎ ডিদ্দাগ এর সঠিক উত্তর বিমল জালান। নেক্সট আমরা চলে যাই 34 দাগের প্রশ্ন। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনা। তো এটা সবাই জানা, সবার সম্ভবত জানা। এটা সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। নেক্সট প্রশ্নে চলে যাব 35 দাগের প্রশ্ন। কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? এটাও সবার জানা, ঔরঙ্গজেব, আকবর, শাহজাহান, জাহাঙ্গীর। তো শাহজাহান, জাহাঙ্গীর। তো এর সঠিক উত্তর হবে, এর 35 দাগের সঠিক উত্তর হবে ঔরঙ্গজেব, অর্থাৎ এর দাগ এর সঠিক উত্তর ঔরঙ্গজেব। তো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব 36 দাগের প্রশ্ন কি আছে, নিচের কোনটি কম্পিউটারের পিকচার ফাইলের সঙ্গে সম্পর্কযুক্ত? .mdv, .png, .gif, .jpeg। তো এর সঠিক উত্তর হবে .mdv, অর্থাৎ এর দাগ এর সঠিক উত্তর। 37 দাগের প্রশ্নে চলে যাব, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? 1950, 1951, 1948, 1949। তো এরকম থাকলে একটু অসুবিধা হয়, তবে এসবগুলো মনে রাখার বিষয়। জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা সবসময় প্রায় পরীক্ষায় পড়ে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে এর দাগ 1950 সালে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব 38 দাগের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 14 ধারা, 19 ধারা, 32 ধারা, 356 ধারা। এর সঠিক উত্তর হবে 32 ধারা, অর্থাৎ সিদ্ধাক এর সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? 39 দাগের প্রশ্ন আছে, এলপিজি সিলিন্ডারে নির্মুক্ত কোন গ্যাস থাকে? বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন। বিউটেন, আইসোবিউটেন, আইসোবিউটেন ও প্রোপেন, বিউটেন ও প্রোপেন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিউটেন ও প্রোপেন, অর্থাৎ দিদ্দাগ এর সঠিক উত্তর বিউটেন ও প্রোপেন। তো আমরা চলে যাব সবার শেষ প্রশ্ন আছে, নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? চক্ষু, হৃদযন্ত্র, গ্রন্থি, জরায়ু। তো এর সঠিক উত্তর হয়ে যাবে হৃদযন্ত্র। তো বিদ্যাগ এর সঠিক উত্তর। তো এই ছিল আজকের প্রশ্নগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।